আমার কোনো প্রতিপক্ষ নাই, আমি কারো শত্রু নই। আমি সকলকেই, এলাকায় যতগুলো প্রার্থী আছেন সকলকে আমি স্বাগত জানাই। সবাই আমার স্নেহাস্পদ, কেউ আমার সমবয়সী নাই। তো ওদের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা চলে না। আমি ওদেরকে আদরের দৃষ্টিতে দেখি, আমি ওদেরকে ভালোবাসি। যদি ওদের ভুল হয় আমি সংশোধন করার চেষ্টা করি বক্তব্যের মাধ্যমে। কেউ কেউ সকাল থেকে রাত পর্যন্ত যতবার আল্লাহর নাম নেয়, আল্লাহ আমাকে মাফ করুন, তার চেয়ে বেশি আমার নাম নেয়। এখন আমাকে গালিগালাজ করে। আচ্ছা, আপনারা যে এত বছর ঢাকা শহরে বড় হলেন, চাকরি করতেছেন, 17-18 বছর আপনারা আমাকে দেখেন নাই? আগে যারা ছিল তারা তো অনেকেই নাই, মারা গেছে। আপনারা তো আমাকে দেখেছেন। আমার কোনো বদনাম দুর্নাম শুনেছিলেন? কিন্তু কয়েকজন লোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিরুদ্ধে বদনামের তুবড়ি ছড়ানো শুরু করে, বলতেই থাকে। শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে যায়। মানুষজন বলে যে আপনি কিছু বলেন না কেন? আমি বললাম, ভাই একটা কবিতা বললাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? তো কথা বুঝতে পারছেন তো? কবিতাটা ছোটবেলায় পড়েছিলাম যে ওর কাজও করুক, কামড়ি বকাবকি করা করুক, আমি তো বকতে পারি না। আমার তো বয়স হয়েছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, তো ও তার ছেলে ছোট। আর কিছুদিন পর যদি দেরি হতো হয়তো আমার নাতির বয়স হতো আর কি। ওদের সঙ্গে কথা বলা মুশকিল। আমি বললাম যে এই সমস্ত কথা না বলে বাবা আমার বাসায় আসো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি নাকি সন্ত্রাসী কাজে হুমকি দিয়েছি। আচ্ছা বলেন, আমার বাসায় সকল সময় আমার বিরোধী প্রার্থীরা আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, মাঠে লড়াই করেছি, ঘরে আমাদের দোস্তি ছিল, কখনোই একে অপরকে শত্রু ভাবি নাই। এখন মনে হচ্ছে একে একজন অপরজনকে শত্রু ভাবা শুরু করেছি আমরা। না, আমি কাউকে শত্রু ভাবি না, আমি সব শত্রু ভাবতে চাইও না। দয়া করে আমাকে তো শত্রু ভাববেন না, আমি কারো শত্রু নই। আমি একজন নিজেকে উপকারী লোক বলে মনে করি। যদি উপকার করতে না পারি অন্তত ক্ষতি করি না কারো। সমস্যা হচ্ছে যে এখন অবস্থায় এখন দাঁড়িয়েছে যে আমি কেন রিয়্যাক্ট করি না, আমাকে রিয়্যাক্ট করাতেই হবে। আপনাকে বুঝতে পারছেন? আমি প্রতিক্রিয়া দিলেই তাদের একটা লাভ হয়ে যায়। তো ভাই আমার তো বয়স হয়েছে, আমি তো বুঝি, আমি কি সুযোগ দেবো তোমাকে? আমি সেই সুযোগ দেবো না। তুমি ঘেউ ঘেউ যত বারে করো, আমার দরকার নাই। ওই দিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ভদ্রলোক আমার পক্ষে লিখেছে, বলছে তুমি যতই ঘেউ ঘেউ করো মির্জা আব্বাস তোমার কিচ্ছু করবে না, ওনার কুত্তা পেরানোর অভ্যাস নাই। বুঝতে পারলে কি বলছে? আমি ভাই সত্যি বলছি, দুঃখের সঙ্গে বলছি যে ওনার কুত্তা পেরানোর অভ্যাস ওনার নাই, কুত্তা পেরানো। হ্যাঁ, রাজপথে পুলিশের সঙ্গে লড়াই করেছি, রাজপথে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছি, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করেছি। 17-18 বছর সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ করি নাই, সাধারণ মানুষের স্বার্থে নিয়ে আমরা কথা বলেছি।
এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা কথা বলার অধিকারের কথা বলেছি, আমরা ভোটের কথা বলেছি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। 17-18 বছর আন্দোলন করে জেল খেটে মার খেয়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। কেউ কেউ মনে করেন যে ওনারা কয়েকদিন আন্দোলন করেই এই অবস্থানে নিয়ে আসছে আজকে এই দেশটাকে। এটা ঠিক নয়। আমরা আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে মার খেয়ে জেল খেটে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে গেছে। আমার নেতা তারেক রহমান অত্যাচারিত অবস্থায় বিদেশে গেছেন আহত অবস্থায় চিকিৎসার জন্য। তারপরও আমরা দেশে আন্দোলন চালিয়ে গেছি। এখন কিছু ছেলে পেলে বলে যে তারাই নাকি সব কিছু করে ফেলেছে। আরে ভাই, এত সহজ না, সব কিছু এত সহজে হয়ে যায় না। পরিশেষে একটি কথা বলতে চাই, যদি এইরকম বিরুদ্ধ মনোভাব থাকে, এক দলের বিরুদ্ধে আরেক দলের, একজনের বিরুদ্ধে আরেকজনের, এই দেশের উন্নয়ন কখনো হবে না। এই দেশের উন্নয়নের জন্য যেই ক্ষমতায় আসুক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের বহু সময় আমরা নষ্ট করেছি। আমাদের দেশের মানুষের বহু সময় নষ্ট হয়েছে। আমরা দেশকে উন্নয়নের পথে নিতে পারি নাই। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যতটুকু উন্নয়ন হয়েছিল ততটুকু থেমে গেছে। আপনাকে দেখেছেন 70 বছরে তেমন কোনো ভিজিবল উন্নয়ন হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে, সেগুলো উন্নয়ন না, ওগুলো ছিল টাকা কামানোর রাস্তা। আর উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, একজন চলে যাবে আরেকজন আসবে, কিন্তু উন্নয়ন চলবে। আওয়ামী লীগের সময় স্তব্ধ হয়ে গেছিল উন্নয়ন। আমরা সেখানে আর দেশকে নিতে চাই না। আসুন আমরা কোন রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া একটা নির্বাচন করি, ভোট কারচুপি ছাড়া একটা নির্বাচন করি, মানুষের ভোটের অধিকার প্রয়োগের একটা সুযোগ দেই। তারা যাকে ভোট দেয় তারা দেশ পরিচালনা করবে। এমন কথা নেই যে আমরা কাউকে বাধ্য করব আমাকে ভোট দেওয়ার জন্য। এই দেশের জনগণ কারো বাপ দাদার চাকর নয়। এই দেশের জনগণ এই দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, অধিকার আদায়ের জন্য, কারো দাসত্বের জন্য নয়। আজকে একটি দল ভাবছে যে দেশটা তাদের অধীনে হয়ে গেছে। কেউ কেউ বলে, আপনারা হয়তো শুনেছেন, বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি গতকালে বলেছি, আজকে বলি, আরে ভাই, তোমরা বিএনপির সিট দেওয়ার কেডা? আমি জানতে চাই, তোমরা কি দেশটা ইজারা নিছো নাকি? রাজপথে যুদ্ধ করতে আসলে তো আমাদের সঙ্গে টিকতে পারবা না। ভোট যুদ্ধ ইনশাল্লাহ আমাদের সঙ্গে টিকতে পারবা না। তোমরা আমাদের সিট দেওয়া না দেওয়ার কে? সিট দেওয়ার মালিক আমি আগে বলেছি আল্লাহ তাআলা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ভোট দেওয়ার মালিক আপনারা। আপনারা যাকে ভোট দেবেন সেই জয়লাভ করবে, দেশ চালাবে, দেশকে ভালো করবে। এমন নয় যে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে আবার ওরকম ওই যে দুদিনের মধ্যে বাচ্চা হয়ে যাব। একদল আন্দোলন করলো, একজন বললো যে আমাদের পকেটে, একজনের পকেটে টাকা নাই, 1000 টাকাও নাই, এখন দেখি আপনার খুব দামি দামি গাড়িতে চলে না করে ভাই। আর আপনারা বলেন অনেকে মির্জা আব্বাস এত জায়গা জমির মালিক কেমনে হইলো, টাকার মালিক কেমনে হইলো? আরে ভাই, বয়স তো অনেক হয়েছে। আপনার বয়সে আপনি এখন যা আছেন না, আমিও আপনার বয়সে তাই ছিলাম এক সময়।
তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে একটা ভালো পরিবারে জন্ম দিয়েছিলেন। আমার বাপ দাদার যথেষ্ট জায়গা জমি ছিল, তারপরে ভর করে এত বছর বয়সে এসে যদি আমি বললাম ওই দিন, এই বছর বয়স পর্যন্ত এসে যদি আমি ব্যবসায়ী করতে না পারলাম, টাকাই অর্জন করতে না পারলাম, সুনাম যদি অর্জন করতে না পারলাম, তো এত বছর আমি কি করলাম রে ভাই? তো আমি মনে করি যে আমি সার্থক। আর যারা বলেন মির্জা আব্বাস সাহেব এত ধনী কেমনে হলেন, তাদের প্রতি আমার খোলা চ্যালেঞ্জ, আপনারা দয়া করে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে আমার ইনকামের খোঁজখবর নিয়েন। আমি কত টাকা আয় করি, কোথেকে পেলাম, আমার ইনকাম ট্যাক্সে পরিষ্কার ডিক্লেয়ার দেওয়া আছে। আমি ইনকাম ট্যাক্সও দেই, আমি জাকাতও দেই, এটা মনে রাখেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার আয় সম্বন্ধে কথা বলেন, আবার আয় ইনকাম দেখে মাথা ঘুরে পড়ে যায় না, এটা আমার কথা আর কি। মাথা ঘুরে পড়ে যায় না, কারণ চুরি চামারি করি নাই, ডাকাতি করি নাই, বদমাইশি করি নাই, গায়ে পরিশ্রম করে অর্জন করেছি। আচ্ছা ভাই, আমি তো একটা মন্ত্রী ছিলাম, একজন এই মেয়র ছিলাম, আমার কোনো টাকা খাওয়ার বদনাম শুনেছেন আপনারা? আমি আর মন্ত্রী ছিলাম, কোনো বদনাম শুনেছেন? আমি প্রায় 7,000 প্লট দিয়েছি পূর্বাঞ্চলে এবং উত্তরায়, উত্তরা, হ্যাঁ ওখানে চিরাগে চাঁদগাঁওয়ে প্লট দিয়েছি। কেউ যদি বলতে পারে মির্জা আব্বাসকে কোনো জায়গায় এক কাপ চা খাওয়াইছে কোনো সময়, আমি চ্যালেঞ্জ করে বলছি এটা করতে পারবেন না। কারণ আমি যা করেছি লটারির মাধ্যমে করেছি, নিজে হাতে কাউকে বরাদ্দ দিই নাই। সুতরাং লম্বা লম্বা কথা বলেন না ভাই। আর একটা কথা বলি, আপনারা বলেন যে আপনারা মাদ্রাসা ছাত্র, অনেকে বলেন যে আমি মাদ্রাসা ছাত্র। আপনাদের কথাবার্তা বলে শুনে মনে হয় মাদ্রাসা বোধহয় আপনাদের মিথ্যা কথা বলা শিখেছে, গীবত করা শিখেছে। একজন মানুষ সম্বন্ধে জেনে কথা বলবেন, জেনে শুনে জেনে কথা বলবেন, অযথা মিথ্যা কথা বলে ভোট পাওয়ার জন্যে মিথ্যা কথা বলবেন না, প্রলাপ বকবেন না। মানুষ কিন্তু আপনাদেরকে পাগল বলা শুরু করেছে ইতিমধ্যেই। আমি বলতে চাই না, আমি মনে করি এই বয়সের বাচ্চারা একটু লাফালাফি করেই, নতুন কথা বললে যেরকম হয় না, নতুন বাচ্চার কথা শিখলে এদের অবস্থা হয়েছে। তা হোক, কিন্তু মান্যগান্য আদব কায়দা শেখেন। আদব কায়দা কিন্তু স্কুলে শেখায় না, আদব কায়দা বাপ মা শেখায়, আদব কায়দা বাড়ি থেকে শিখতে হয়। এই সমস্ত কথাবার্তা বলে নিজের পরিচয়টাকে মানুষের সামনে প্রকাশ করেন না। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে আমাদের এই নির্বাচন বহু প্রতীক্ষিত নির্বাচন। এই টিএনটির অনেক নেতা কর্মী কিন্তু রাজপথে আহত হয়েছে, অনেকে কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েছেন অফিস থেকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি জানি, আমার কাছে গেছে। কারণ টিএনটি কলোনি, পিএনটি কলোনি, এজিবি কলোনি সব আমার এলাকাতে। কোনো অসুবিধা হলে তারা আমার কাছে যেত। তাই আমি মনে করি এই প্রতীক্ষিত নির্বাচনে আপনাদেরকে যেমন ভোট আদায়ের জন্য যুদ্ধ করেছেন না আপনারা, ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আরেকবার যুদ্ধ করতে হবে। ভোট দেওয়ার জন্য আমি বলছি আপনাকে, এই কারণে বলছি, আমাদের বিরুদ্ধে যে দলটি দাঁড়িয়েছে দেশে, তারা কিন্তু যারা আপনারা ভোট দিতে না পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে, তারা ইঞ্জিনিয়ারিং করার ব্যবস্থা করতেছে। তা যদি না হয়, এই কথা বলার সাহস কীভাবে করে যে বিএনপিকে একটি সিটও দেবো না ঢাকা শহরে? বলতে পারেন কথা, এখানে বলতে পারে? অবশ্যই তাদের কোনো পরিকল্পনা আছে। সমস্ত পরিকল্পনা রুখে দিয়ে
আমাদেরকে ভোট সেন্টারে অবস্থান নিয়ে আমাদের ভোট দিয়ে ঘরে ফিরতে হবে।